সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি কাজী ঘোষণা সাকি। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাষ্ট্র নতুন করে গঠনে ভূমিকা রাখতে চায় শিক্ষার্থীরাও। দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিতে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে শিক্ষার্থী উপস্থিতি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনা, বিজিবি ও স্থানীয় প্রশাসনের নানা উদ্যোগ। এবারে বিস্তারিত। নতুন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চান শিক্ষার্থীরা। মুক্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানাচ্ছেন। দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিতে সেই চিত্র ফুটিয়ে তুলছেন তারা। নতুন বাংলাদেশে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। ডেস্ক রিপোর্ট। প্রতিবাদ, প্রতিরোধ ও বিজয়ের কাব্যগাথা নিয়ে রোববার লক্ষ্মীপুরে বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা এঁকেছেন বিভিন্ন শিল্পকর্ম। তাদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। এছাড়াও পুলিশ সদস্যরা কাজে যোগ না দেওয়ায় সড়ক মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে গেছেন তারা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব বাঙালি আমরা, তো ওই কনসেপ্টে আমাদের বেশ কয়েকটি গ্রাফিতি করা হয়েছে। আমাদের অনেক ভাই, অনেক বোন শহীদ হয়েছে, তাদের স্মৃতিচরণে আমরা দেয়ালিকাটা করেছি। সিরাজগঞ্জে ছাত্রছাত্রীরা শহর পরিষ্কার করার পাশাপাশি বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকছেন। একই সাথে ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনেও অবদান রেখেছেন তারা। জানান, দেশ গড়ার কাজে তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। 24 যে জুলাইটা আছে সেটাকে স্মরণ রাখার জন্যই আমরা এই চিত্রকর্মগুলো করছি ওয়ালে। আইন সঠিকভাবে প্রত্যেকটি পর্যায়ে প্রণয়ন করা যায় এবং সেটি যদি সঠিক বাস্তবায়ন থাকে এবং আইনের রক্ষক যদি ভক্ষক না হয়, তাহলে আমাদের জাতি তারা অবশ্যই সভ্য হবে। মাগুরায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেছেন। এছাড়াও শহরের বিভিন্ন দেয়ালে লেখা ও ছবি আঁকার মাধ্যমে গণ অভ্যুত্থানে নিহতদের আত্ম উৎসর্গের চিত্র তুলে ধরছেন অনেকে। আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, সেটা হচ্ছে এই রঙিন রং তুলির মাধ্যমে পুরো একটা শহরকে সুন্দরভাবে সংস্কার করা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিবেচনা করে আমরা স্টুডেন্টরা দেখলাম যে আমাদের আসলে নিজেদের দায়িত্বগুলো নিজেদেরকে বুঝে নিতে হবে। আমরা সবাই চাই আমাদের পুরো বাংলাদেশকে নতুন করে সংস্কার করতে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞাপন ও পোস্টারে ছেয়ে যাওয়া দেয়ালে এখন তরুণ সমাজ আঁকছে গ্রাফিতি। দেয়ালে দেয়ালে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা। কোটা আন্দোলনে নিহত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মুগ্ধকে নিয়েও আঁকা হয়েছে একাধিক চিত্রকর্ম। দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের একই রকম তৎপরতা মুগ্ধ করছে সবাইকে। সারা দেশের এই আন্দোলনে আমাদের বিভিন্ন ভাই, বিভিন্ন বোন শহীদ হয়েছে, গুলি খেয়েছে, বিভিন্নভাবে হামলা মামলার শিকার হয়েছে। তাদের স্মরণে আমাদের আজকের এই আয়োজন। বিরামপুরের বিভিন্ন স্থানে আমরা আরো আগামীকাল থেকে কর্মসূচি চালাবো। কুমিল্লার বিভিন্ন সড়কে আজও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়াও জেলা জুড়ে দেয়ালে দেয়ালে গ্রাফিতিও আঁকছে তারা। দেশ সংস্কারের অংশ হিসেবে এ কাজ করছে বলে জানায় ছাত্রছাত্রীরা। কেউ বলতে পারবে না যে কোনো অ্যাম্বুলেন্স এই পর্যন্ত কোনো দুর্ভোগে পড়েছে বা কোনো যাত্রী হয়রানিতে শিকার হয়েছে। মূলত আমাদের কর্মসূচি হলো যে আমরা কুমিল্লাকে ট্রাফিক মুক্ত রাখবো। যশোরেও সড়ক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি সকাল থেকে সীমিত পরিসরে কাজ শুরু করেছেন ট্রাফিক সদস্যরা। আজকে দিয়ে 4 দিন আমি ট্রাফিকের ডিউটি করতেছি। আসলে বুঝতে পারতেছি যে আসলে ওনারা কতটা কষ্ট করে ট্রাফিকের ডিউটিগুলো করে। রাস্তায় নেমে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা, যেটা অনেক আমাদের জন্য কাম্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোয়া, শোকসভা ও খাবার বিতরণ করা হয়েছে। এদিকে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীরা 2টি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 104 কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় 3 মাদক চোরাকারবারিকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের সাথে আজ পুলিশও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। সে সম্পর্কে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে সবশেষ খবর জানিয়েছেন মিজানুর রহমান রিয়াদ ও শাকের মোহাম্মদ রাসেল। সপ্তাহ বন্ধ থাকার পর আজকে নোয়াখালীর যে সড়কে ট্রাফিক সিস্টেম এবং ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে জেলা ট্রাফিক বিভাগ। একই সাথে আমরা আজকে দেখেছি যে সকাল থেকে তারা আসলে
তাদের যে কার্যক্রম, তাদের জনবল নিয়ে প্রত্যেকটি সড়কে মোড়ে মোড়ে অবস্থান করেছেন এবং তাদের যে নিয়মিত ডিউটি সেটা তারা পালন করছেন। এছাড়া আজও কিন্তু শহরের বিভিন্ন সড়কে কিন্তু এই যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, বিএনসিসির সদস্যরা, স্কাউট, রোভার স্কাউটের সদস্যরা এবং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আজও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে। লক্ষ্মীপুর শহরে আমরা ঘুরে দেখেছি, সেখানে ট্রাফিক পুলিশ তাদের যথারীতিভাবে তারা তাদের কার্যক্রম শুরু করছেন। শহরের ঝুমুর চত্বর, ইলিশ চত্বর এলাকা এবং প্রশাসন সব জায়গাতেই পুলিশ তাদের স্বাভাবিক নিয়মে যে সুশৃঙ্খলভাবে সড়ক, মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে তারা কার্যক্রম করছে। এর আগে আসলে পুলিশের যে মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, সে সময় শিক্ষার্থীরা রাস্তা সড়কেই সুশৃঙ্খলতা ফিরিয়ে আনলেও আজ থেকেই পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। ট্রাফিক পুলিশ তারা তাদের কার্যক্রম শুরু করছে। দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর উপস্থিতি কিছুটা বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট। গেল 6ই আগস্ট থেকে দেশের বিভিন্ন জেলায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শুরুর দিকে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও গতকাল থেকে তা কিছুটা বেড়েছে। স্কুল খোলার পর রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের ক্লাসগুলোতে 8 থেকে 10 জনের বেশি শিক্ষার্থীর উপস্থিতি ছিল না। গতকাল থেকে উপস্থিতির হার 50 ভাগে উঠেছে। খাগড়াছড়ির বিভিন্ন স্কুলে আজ আরও বেড়েছে। একই চিত্র দেশের অন্যান্য জেলার স্কুলগুলোতেও। স্কুল খোলা, এখন আমাদের ক্লাস একদম নরমালি চলছে, কোনো সমস্যা হচ্ছে না। পরিস্থিতি ভালো হয়েছে, তখন আর কোনো প্রবলেম নাই। আমাদের ভাই বোনরা আমাদের সাহায্য করতেছে। গতকালকে থেকে শিক্ষার্থী অনেক আসা শুরু হয়েছে, আর ক্লাসে উপস্থিতির সংখ্যাও বেশি, যার কারণে এখন ক্লাসগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে সবার। এখন বর্তমান পরিস্থিতি হলো হালকা ভালো, তারপরে শিক্ষা যে ক্লাস হচ্ছে। আমাদের মর্নিং শিফট এবং ডে শিফট সবকিছু ক্লাস ঠিক মতো চলতেছে। শিক্ষকেরা সবাই উপস্থিত, যথাসময়ে শিক্ষার্থীরাও মোটামুটি ভাবে উপস্থিত আছে। এদিকে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠানো নিরাপদ মনে করছেন না অনেক অভিভাবক। অবস্থা তো সেরকম ছিল না, নিয়ে আসার মতো পরিবেশ ছিল না, তারপরে এখন নিয়ে আসছি, তাও একটু ভয়। এখনো পর্যন্ত পরিস্থিতি আমার কাছে শান্ত মনে হচ্ছে না। মিছিল মিটিং এখনো শহরে হচ্ছে, তো রাস্তা দিয়ে চলাচল করা আমি আমার সন্তানকে পাঠানোর জন্য নিরাপদ মনে করছি না। মনে করেন দুশ্চিন্তা মনে হয় কোনো দুর্ঘটনা হয়নি, এর জন্য আসা বাচ্চাকে নিয়ে স্কুলে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা। বৃহস্পতি, বুধবার এবং মঙ্গলবার উপস্থিতি একেবারেই কম ছিল। এখন স্টুডেন্টদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে অনেকটা আস্থার সঞ্চার হয়েছে, তারা স্কুলে আসতে আগ্রহী। আমাদের 2 শিফট মিলে 2000-এর বেশি বাচ্চা, তো মর্নিং শিফটে দেখা গেছে কালকে 500 মতো আসছে, আজকে 500+। আশা করতেছি হয়তো বা 2-3 দিনের মধ্যে এটা পরিস্থিতি স্বাভাবিক হবে, যেহেতু এটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ছিল, সবাই ভীতিকর অবস্থার মধ্যে আছে, অভিভাবকরাও একটু ভয় পাচ্ছে। ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলছেন অভিভাবক এবং শিক্ষকরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারা দেশেই নানা উদ্যোগ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলে রাতভর মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন স্থানীয় মুসলমানরা। রয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আসলে সিরাজগঞ্জে কোনো মন্দির বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের উপর যে হামলায় তেমন খবর পায়নি। আমাদের সিরাজগঞ্জে আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো মন্দিরে, কোনো বাড়িঘরের পর্যন্ত কোনো লুটপাট এবং কোনো প্রতিমা ভাঙচুর হয় নাই। আমাদের সিরাজগঞ্জে আপামর জনসাধারণ, সমাজসেবক, বিভিন্ন সংগঠনের লোকজন আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করছেন। জয়পুরহাটের সীমান্ত এলাকার বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা করেছে 14 বিজিবি। 5 বিবির ভানাই কুশলিয়া গ্রামে এ সভায় বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। দিনাজপুরের নবাবগঞ্জে মন্দির পরিদর্শন করে মতবিনিময় করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গার দামুর হুদায় বিভিন্ন গ্রামে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন বিএনপি নেতাকর্মীরা।
মানিকগঞ্জে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন সেনা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পটুয়াখালীতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার বিচার সহ ৮ দফা দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজ। মানববন্ধন ও সমাবেশ হয়েছে ঝিনাইদহ, গোপালগঞ্জ ও রাঙ্গামাটিতেও। সনাতন সম্প্রদায়ের ব্যানারে মানববন্ধন ও শান্তি সমাবেশ হয়েছে যশোরে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে কারোরই দলে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের বিএনপি নেতারা। এদিকে আদিবাসীদের নিরাপত্তার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন জাতীয় আদিবাসী পরিষদের নেতারা। বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয় ও প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিপোতে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেন তারা। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে কাজে ফিরেছেন থানা পুলিশ সদস্য ও ট্রাফিক পুলিশ। রংপুরের স্বল্প পরিসরে শুরু হয়েছে থানার কার্যক্রম, তবে আজ থেকে পুরো দমে সড়কের শৃঙ্খলায় কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। আরও 2 দিন তাদের সহযোগিতা করবে সাধারণ শিক্ষার্থীরা। পাবনায় কাজে যোগ দিয়েছেন 11 থানার সকল পুলিশ সদস্য। শুরু হয়েছে থানার দাপ্তরিক কাজ। সড়কে কাজ করছেন ট্রাফিক বিভাগের সদস্যরাও। প্রায় 6 দিন পর ভোলায় কাজ শুরু করেছে জেলা পুলিশ সদস্যরা। ভোলা সদর মডেল থানার কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের ভিড় বেড়েছে। দিনাজপুরের সেনাবাহিনীর সহযোগিতা দিচ্ছে বিভিন্ন থানার পুলিশ সদস্যদের। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে কাজ শুরু করেছে পুলিশ ও ট্রাফিক পুলিশ। পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার বিষয়ে মানিকগঞ্জ থেকে কিছুক্ষণ আগে সবশেষ খবর জানিয়েছেন গাজী ওয়াজেদ আলম। মানিকগঞ্জের আইনশৃঙ্খলা কিন্তু দিন দিন স্বাভাবিক হয়ে আসছে। আজকে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি থানার ভেতরে তারা অনেকেই সেবা গ্রহীতারা আসছেন এবং তারা এখান থেকে কিন্তু সেবা নিয়েই ফিরছেন। বিভিন্ন জিডি এবং তাদের অভিযোগগুলো দিচ্ছেন এবং অভিযোগের প্রেক্ষিতেই পুলিশও কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন সেবা দেওয়ার জন্য। এবং সেই সাথে আমরা বাইরেও দেখতে পেয়েছি ইউনিফর্ম পরেই কিন্তু তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিপূর্বে বেশ কিছুদিন আমরা কিন্তু এই অবস্থাটি দেখতে পাইনি এবং অনেক পুলিশ সদস্যই কিন্তু এখানে থানায় আজকে উপস্থিত হয়েছেন এবং তাদের স্বাভাবিক যে কাজকর্ম তারা সেটাই করার পথেই আগাচ্ছেন। এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে অধিকাংশ পুলিশ সদস্যই কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং আগামী পরিকল্পনা করেই তারা কাজ করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের একথা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। এ সময় তিনি সকল সহিংসতা ত্যাগ করে জনগণের কল্যাণে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনা সদস্যদের নানা দিক নির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি, কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এখানে একটা অরাজকতা 5 তারিখ এবং তার পরবর্তী সময়টা আরো একটু ভিন্ন। খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। প্রতিষ্ঠার 17 বছরেও যশোরের নওয়াপাড়া নদীবন্দরে শ্রমিকদের জন্য নির্মাণ হয়নি কোনো বিশ্রামাগার কিংবা টয়লেট। নেই সুপেয় পানির ব্যবস্থাও। বালু কিংবা কয়লার উপর বসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হয় তাদের। প্রতিনিধি রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তপ্ত রোদে বিরামহীন হাড় ভাঙা পরিশ্রম, ক্লান্ত শরীর চাইছিল একটু বিশ্রাম, কিন্তু নেই সে ধরনের কোনো ব্যবস্থা।
তাই বালুর স্তূপেই ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন এক শ্রমিক। শ্রমজীবী এসব মানুষই যে যশোরের শিল্প শহর নোয়াপাড়ার ব্যবসা বাণিজ্যের প্রসার ও নদীবন্দরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সে ব্যাপারে একেবারেই যেন বেখেয়াল বন্দর কর্তৃপক্ষ। রোদ বৃষ্টিতে একটু আশ্রয় নেওয়া, দুপুরের খাবার খাওয়া কিংবা বাথরুমের ব্যবস্থা কিছুই নেই এখানে। কাজ করে যখন আমরা খাওয়ার সময় সেই বালির পরে খেতে বসি, অনেক সময় বালি লেগে যায়, তারপরে এই পাথরের পরে কয়লার পরে আমাদের জলেরও কষ্ট হয়, খাওয়া দাওয়ারও সমস্যা, এই প্রস্রাব করার জন্য সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা, টিউবওয়েল নেই, অনেক দূরিতে পানি নিয়ে খাতে হয়। কোথাও যে বর্ষা হলো সে এটা আমরা করতে পারি না, মানে থাকার জায়গাটাই আমাদের সমস্যা। ন্যূনতম সুযোগ সুবিধা না থাকায় আক্ষেপের শেষ নেই শ্রমিকদের। আমার ঘাটে কাজ চলতেছে, কমপক্ষে 90 জন শ্রমিক কাজ করতেছে। এইবার আপনারা বলেন যে একটা বাথরুম যদি থাকে, আসলে সেই জায়গাটা সংকলন করা সম্ভব না, বাধ্য হয়ে জাহাজে যেতে হবে। জাহাজে গেলে ওই জাহাজের শ্রমিকের সাথে বাকবিতণ্ডা হবে। যে কাজ করে যে কয়লার কাজ করতে আসে, দেখা যাচ্ছে বাতের ঠালটা খুলে নিয়ে কয়লার পরে খাতে বসে গেছে, মানে সে খাবার দৃশ্য আসলে দেখার মতো না। খুব নোংরা অবস্থার মধ্যে দিয়ে এই খাওয়া দাওয়ার কাজটা চলে। 2007 সালে অভয়নগর উপজেলায় প্রতিষ্ঠিত এই বন্দরের পেরিয়েছে 17 বছর, কিন্তু এসব সুযোগ সুবিধা নিশ্চিতে এখনও কেবল আশ্বাসই দিচ্ছে কর্তৃপক্ষ। আমাদের পরিকল্পনা আছে যে শ্রমিকদের বিশ্রাম, তাদের নামাজের জন্য নামাজ ঘর এবং তাদের প্রতিটা ঘাটের জন্য সুপেয় পানির ব্যবস্থা থাকে, সেটা আমরা করব ইনশাল্লাহ। নৌবন্দরটি ঘিরে ভৈরব নদের চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত বিভিন্ন ঘাটে পণ্য আনলোড করেন অন্তত 25,000 শ্রমিক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। যশোরে হামলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলে। গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম যশোর সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শহরের পালবাড়ি মোড় এলাকায় আব্দুস সালামের সাথে প্রতিবেশী মোর্শেদ আলীর সীমানা বিরোধ দীর্ঘদিনের। গত 7ই আগস্ট সীমানা দেয়ালের কাজ করার সময় প্রতিবেশী মোর্শেদ আলী ও তার ছেলে মেহেদি মাহিন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সেলিমকে মারপিট করে। এতে তার পাঁজরের 2টি হাড় ভেঙে যায়। এ সময় আব্দুস সালামের ছোট ছেলে আবিদ বাবাকে বাঁচাতে এলে তাকেও মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা আহত বাবা ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চলমান পরিস্থিতির কারণে এখনও থানায় কোনো মামলা হয়নি। যশোরের ঝিকরগাছায় স্ত্রীর উপর অভিমান করে 11 মাসের শিশুকে হত্যা করে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। রবিবার রাতে নিজ বাসায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল হোসেন। স্থানীয়রা জানায় ইমামুল তার স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিত না। এ নিয়ে তাদের মধ্যে প্রায় বাকবিতণ্ডা হতো। গতকাল সকালে স্ত্রী মমতাজ বেগম শিশু আইমানকে ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি যায়। সে সময় শিশু আইমানকে হত্যা করে বাবা ইমামুল আত্মহত্যা করে বলে ধারণা প্রতিবেশীদের। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় পণ্য পরিবহন ও খালাসে সময় বেশি লাগছে। এতে প্রায় বন্দরে জাহাজের জটলা তৈরি হয়। 2022 সালে টার্মিনালের নির্মাণ কাজ শুরু হলেও নদী ড্রেজিং আর মাটি ভরাতেই তা আটকে আছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর 2010 সালে বন্দরটিকে পোর্ট অফ কল থেকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ভারতের কলকাতা থেকে নদীপথে এই বন্দরে আসা পণ্য সড়ক পথে চলে যায় ভারতের ত্রিপুরায়। চট্টগ্রাম, মোংলা ও নারায়ণগঞ্জ সহ অন্যান্য নৌবন্দরের পণ্য এই বন্দর দিয়ে আনা নেয়া করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন রড, সিমেন্ট, পাথর, সার, ধান, গম সহ বিভিন্ন পণ্যবাহী ছোট বড় শতাধিক কার্গো জাহাজ ও বাল্কহেড আসে আশুগঞ্জ নদী বন্দরে। তবে অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে আছে এই বন্দর। বিআইডব্লিউটিএ আধুনিক মানের কার্গো টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমানে মাল উঠানামার জন্য টার্মিনাল সমস্যা হইতেছে। যদি ভালো টার্মিনাল থাকে তাহলে মাল উঠানামার জন্য সুবিধা। 8 থেকে 10 দিন লেগে যাচ্ছে একটা জাহাজ খালি হইতে। যদি দেখা যাইতেছে যে সরকার নতুন কোনো টার্মিনাল করে, ওই সময় দেখা যাবে যে এর অর্ধেক দিন লাগবে। সিঁড়ি নাই, এই সিঁড়ি লাগে এরা উঠনি ভাইয়া তুলনা করছে, লেবার কষ্ট বেশি, এই কারণে দ্রুত মাল উড়ে না। আর এতে কোনো বাথরুম নাই, কোনো থাকার মতো ব্যবস্থাও নাই। যা করতে হয় বল গেটে করতে হয়, জাহাজে করতে হয়। কোনো একটা নিরাপত্তা নাই। আমাদের বিরাট সমস্যার মধ্যে বর্তমানে আমরা আছি। এক গাড়ি বাজাই দিতেছে, লুকিং গ্লাস ভাঙতেছে, গাড়ির ক্ষতি হইতেছে, অনেক ক্ষতি।
টার্মিনাল না থাকাতে। ভালো টার্মিনাল তো মনে করেন সরকার লাভবান হবে, বিভিন্ন জাহাজ বিভিন্ন বন্দর থেকে মাল ওঠানামা করতে পারবে। যেমন এই যে একটা জাহাজের কাছে 4-5টা আওলা কলা করে লাগাইছে, এক জায়গায় লাগাইলে সুন্দর হইতো, মালগুলো ভালোভাবে উঠাইতে পারতো, একদিনে উঠায় 5,000 10,000 তুলতে পারতো। সংশ্লিষ্টরা জানান কার্গো টার্মিনালটি চালু হলে সহজ হবে পণ্য লোড আনলোড, তেমনি বাড়বে জাহাজ ও বাল্কহেড নোঙরের সংখ্যা। এই টার্মিনাল কন্টেনার টার্মিনালটা যদি সরাসরি নতুন রেডি হয়ে যায় তাহলে এখানে কন্টেনারবাহী যে জাহাজগুলো আছে সেগুলো আসবে এবং মালামালগুলো এই অত্র অঞ্চলে যে সমস্ত মালামাল বাহিরে যাওয়ার সুযোগ আছে সেখানে সেগুলো এখানে সরাসরি তারা শিপিং ব্যবস্থা করতে পারবে। এছাড়া এখানে এই কন্টেনার টার্মিনালটা তৈরি হলে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এলাকার উন্নয়ন হবে এবং অর্থনীতিতে ভালো একটা প্রভাব আসবে। 2022 সালে শুরু হওয়া কার্গো টার্মিনালের কাজ 2 বছরে নদী ড্রেজিং আর মাটি ভরাটের মধ্যেই সীমাবদ্ধ। বিশ্বব্যাংকের অর্থায়নে 210 কোটি টাকার এই প্রকল্প শেষ হবার কথা 2025 সালের মে মাসে। মাছরাঙা নিউজ ডেস্ক। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে 12 থেকে 15 টাকা। রোববার বন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 95 থেকে 100 টাকা দরে বিক্রি হলেও আজ তা কমে 80 থেকে 88 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন সরকারের পদত্যাগ ঘিরে আতঙ্কে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছিলেন তারা। এতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হিলি সহ সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। পদত্যাগ করেছেন নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম কবির। রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ট্রেজারার ও জনসংযোগ কর্মকর্তার পদত্যাগও চায়, কিন্তু তারা পলাতক থাকায় সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে গত 8ই আগস্ট শিক্ষার্থীরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে 11 দফা দাবি গণস্বাক্ষর সহ রেজিস্ট্রারের হাতে প্রদান করে। এদিকে দুপুরে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিহির রঞ্জন হালদার। নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও মালামাল বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে আনসার সদস্যরা। দুপুর 12:30টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে অস্ত্রগুলো সেনাবাহিনীর মাইজদি ক্যাম্পের 2IC মেজর রিফাত আনোয়ারের কাছে হস্তান্তর করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট রোকসানা বেগম। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্র নতুন করে গঠনে ভূমিকা রাখতে চায় শিক্ষার্থীরাও। দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিতে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে শিক্ষার্থী উপস্থিতি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনা, বিজিবি ও স্থানীয় প্রশাসনের নানা উদ্যোগ। এই ছিল এখনকার মতো। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।